হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা চ্যাপ্টার 5 অর্থাৎ জমির নকশা, ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের প্রথম পার্টের ক্লাসটা করব। আগের ভিডিওগুলোতে আমি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় পুরোপুরি কমপ্লিট করেছি। সো যাদের প্রয়োজন ওই আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আমি অনেক ডিপভাবে বেসিক সহ আলোচনা করি। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই চ্যাপ্টারে জ্যামিতিক সম্পর্কে ধারণা দেওয়া আছে, ত্রিভুজ আর চতুর্ভুজ। সো চলেন শুরু করি। তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের গণিত বই এবং বিজ্ঞান বই প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিপলি বেসিক সব বুঝিয়ে দেই। ইনশাল্লাহ আশা করি অনেক ভালো বুঝবেন। তো জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এটা আমাদের চ্যাপ্টারের নাম। এখন আপনি একটু চিন্তা করেন, আমাদের চারপাশে খেলার মাঠ, ধান ক্ষেত কিংবা বাড়ির সামনের বাগান আকৃতি পর্যবেক্ষণ করি। তার মানে আপনি আপনার বাড়ির আশেপাশে যে আপনার খেলার মাঠ আছে, ধান ক্ষেত আছে এবং যে বাগানগুলো আছে, ওই যে জমির উপরে আছে, বেসিক্যালি ওই জমিগুলোর আকৃতি কেমন এটা আপনাকে পর্যবেক্ষণ করতে বলছে। অ্যান্ড দেন ভালো মতো আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন আমাদের চারপাশে বিভিন্ন জমির আকৃতি আপনার এক এক রকম, ঠিক আছে। এখন কোনোটা আয়তক্ষেত্র হতে পারে, কোনোটা সামান্তরিক হতে পারে, দেন কোনোটা ট্রাপুজিয়াম হতে পারে। এখন যদি কোনো একটা জমির আকৃতি আয়তক্ষেত্র হয়, একটু ভালো করে বুঝেন, কোনো একটা জমির আকৃতি ধরেন এরকম আয়তক্ষেত্র হলো, হ্যাঁ, এটা একটা আয়তক্ষেত্র। এখন আপনি যদি কোনো একটা জমির আকৃতি আয়তক্ষেত্র হয়, তাহলে ভাইয়া আপনি কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে পারবেন। কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই বাহুটা দৈর্ঘ্য আর এই বাহুটা প্রস্থ। সো দৈর্ঘ্য গুণন আপনি যদি প্রস্থ করেন তাহলে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যায়। যদি আপনার জমির আকৃতি পরিমাপ করতে গিয়ে বা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখেন যে কোনো জমির আকৃতি সামান্তরিক কিংবা ট্রাপোজিয়ামের মতো হয়, তাহলে বেসিক্যালি আপনি এটা কীভাবে করবেন? এখন তোমরা কি পরিমাপ করতে পারবে একটি ট্রাপোজিয়ামের আকৃতি? জমির পরিমাপ কিভাবে করবে এটা বক্সে লিখতে বলছে। সো আমি বক্সে না লিখে এটা সরাসরি খাতায় দেখাই। তাহলে ধরেন আপনি ভাই কোনো একটা জমির আকৃতি পর্যবেক্ষণ করে দেখলেন জমিটা সামান্তরিক। এখন সামান্তরিক যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। যেমন দেখেন এবি বাহু এবং ডিসি বাহু কি পরস্পর সমান এবং কি সমান্তরাল, আর এডি বাহু আর সিডি বাহু কি পরস্পর সমান এবং সমান্তরাল, আর এই ডিই উচ্চতা বেসিক্যালি, ঠিক আছে। এখন যদি আপনি আপনার জমির পর্যবেক্ষণ করে দেখেন যে সামান্তরিক, তাহলে আপনি সেটাকে পরিমাপ করতে পারবেন। হ্যাঁ, আমরা পারবো, কারণ আমরা জানি একটা সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এবি, এটা ভূমি বরাবর, দেন এটা ভূমি, আর উচ্চতা এই ডি, ঠিক আছে। উচ্চতা কিন্তু এই বাঁকা বাহুটা না, ঠিক আছে। এই ভূমি থেকে লম্বটা যে উঠবে ওটা উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বেসিক্যালি ভূমি গুণন উচ্চতা। তাহলে আপনি যদি কোনো একটা জমি দেখেন যার আকৃতি সামান্তরিক, তাহলে আপনি সেটা কী করতে পারবেন? পরিমাপ করতে পারবেন। এবং বলছে কি যে যদি কোনো জমি ট্রাপোজিয়ামের মতো হয় তাহলে কি পরিমাপ করতে পারবে? দেখেন, একটা ট্রাপোজিয়াম যার বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল কিন্তু সমান না। দেখেন এই এবি বাহুটা কিন্তু ডিসি বাহুর সমান না, কিন্তু সমান্তরাল। এই বাহুটা থেকে এই বাহুটার দূরত্ব কি সমান, ঠিক আছে। আর এই বিপরীত বাহুগুলো কি থাকবে না? সমান থাকবে না, ঠিক আছে। দেখেন সিবি বাহু এবং ডিএ বাহুটা কিন্তু কি না? সমান না, জাস্ট এই বিপরীত বাহুটা কি থাকবে? সমান্তরাল থাকবে। এটা একটা ট্রাপোজিয়াম। এখন ট্রাপোজিয়াম আকৃতির জমি যদি আপনি দেখেন, তাহলে সেটাকে আপনি পরিমাপ করতে পারবেন কীভাবে? ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল একটা সূত্র আছে। সূত্রটা ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু, আচ্ছা এখান থেকে বুঝবেন আগে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, অর্থাৎ এই যে এই বাহুটা আর এই বাহুটার সমষ্টি ইন্টু উচ্চতা, ইন্টু এই ডি উচ্চতা। তার মানে ভূমি থেকে লম্ব যে রেখাটা উঠে সেটা উচ্চতা। তাহলে আমি যদি এটা একটু বের করে দেখাই, ধরেন এই এবি ভূমি, হ্যাঁ, আমাদের সূত্রটা কি? সমান্তরাল বাহুদের সমষ্টি। এখন আমি এই বাহুটাকে এ ধরছি, এই বাহুটাকে বি ধরছি, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি, সমষ্টি মানে যোগ, ইন্টু উচ্চতাটা কী হবে? গুণ হবে, সুতরাং এইচ। এখন ধরেন আমি এইখানে এটাকে ধরলাম ভাইয়া উচ্চতা 5 মিটার, হ্যাঁ, উচ্চতা 5 মিটার, আর এই বাহুটার দৈর্ঘ্য আমি ধরলাম ভাইয়া ধরুন 10 মিটার, আর বি বাহুটা ধরলাম আমি ভাইয়া 3 মিটার। তাহলে আপনি কি এই ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। কীভাবে? আমরা জানি ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি, অর্থাৎ এই এবি বাহু 10 প্লাস এই বিসি বাহু ডিসি বাহু 3, অর্থাৎ বি এর মানে এটা, ইন্টু উচ্চতা আছে কত? 5। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, হাফ ইন্টু এখানে আছে কত? 13, তাহলে আমি লিখবো 13 ইন্টু 5,
তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনাল আমাদের কত আসবে, তাহলে এটা কিন্তু আমি ধরে আপনাকে জাস্ট বোঝাচ্ছি। তাহলে 13 × 5 আসে হচ্ছে 1/2 × 65। তাহলে এই 65কে যদি আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ দেন আসবে হচ্ছে কত, 32.5। তাহলে ভাইয়া যদি একটা ট্রাপোজিয়াম দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে কি আপনি ক্ষেত্রফলটা বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। এখন দেখেন আমাদের এই ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল সূত্র লিখতে বলছিল, সো আমরা এখানে কিন্তু লিখছি, আপনারা স্ক্রিনশট নিয়ে তুলে নেবেন। আচ্ছা, এরপর নেক্সট দেখি কী বলছে, লক্ষ্য করো এখানে এলাকার বিভিন্ন জমির আকৃতি দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে একটা এলাকার, মানে একটা গ্রামের বিভিন্ন জমির আকৃতি দেওয়া আছে। এখন এইখানে কি কি জমি দেওয়া আছে তা পর্যবেক্ষণ করতে বলছে, এবং পর্যবেক্ষণ করে আপনার এই বক্সে লিখতে বলছে, এবং এরপর আপনাকে বলছে কিভাবে পরিমাপ করতে পারি। আপনি এখান থেকে জমিগুলো পাবেন, এই জমিগুলো আপনি বেসিক্যালি কিভাবে পরিমাপ করতে পারবেন এটা আপনাকে আলোচনা করতে বলছে শিক্ষকের সাথে। তো চলেন শুরু করি। এখান থেকে দেখে দেখে আপনি জাস্ট কেমন চিত্র আছে এগুলো তুলে নেবেন। আমি এখানে দেখেন এই এলাকার যে জমির আকৃতিটা দেওয়া আছে সেখান থেকে ধরে নেওয়া হচ্ছে আমি একটা হচ্ছে জমির আকৃতি পাইছি যেটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে ভাইয়া আপনি আমাকে বলেন তো ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো না? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে সিডি হচ্ছে দৈর্ঘ্য আর এসি হচ্ছে প্রস্থ, সো বা এই সিডি আর এবি হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, বিপরীত বাহু যেহেতু, তাহলে এবি ইন্টু এসি। এখন ধরেন আপনি এই হচ্ছে এলাকার জমি পরিমাপ করতে গিয়ে বা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন যে একটা জমির আকৃতি হচ্ছে সামান্তরিক। তাহলে আপনি কি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবেন না? এটা কিন্তু কিছুক্ষণ আগেই বোঝানো হয়েছে, অবশ্যই পারবেন। অ্যান্ড একটা সময় গিয়ে দেখলেন যে আরেকটা জমি পরিমাপ করতে গিয়ে সেটার আকৃতি হচ্ছে ট্রাপোজিয়াম, হ্যাঁ, বা পর্যবেক্ষণ করতে গিয়ে, তাহলে ট্রাপোজিয়ামের ক্ষেত্রফল আপনি বের করতে পারবেন না? পারবেন। কিন্তু এখন কথা হচ্ছে এখানে কিন্তু ম্যাক্সিমামগুলোই দেখেন হচ্ছে সামান্তরিক, হয়তো আয়তক্ষেত্রতে একটা দুইটা পাবেন, হ্যাঁ, আর ম্যাক্সিমামগুলো হচ্ছে অনিয়মিত আকৃতি, ঠিক আছে। এখন অনিয়মিত আকৃতি কোনটা দেখেন ভাইয়া, এইটা হচ্ছে একটা অনিয়মিত আকৃতি। আপনি আপনার এলাকার যে হচ্ছে জমির আকৃতিগুলো দেওয়া আছে ওইখান থেকে সব থেকে বেশি যেটা পাবেন সেটা হচ্ছে অনিয়মিত আকৃতি। অনিয়মিত আকৃতি বলতে যে আকৃতিগুলোকে হচ্ছে আমরা হচ্ছে সূত্রের সাহায্যে পরিমাপ করতে পারি না বেসিক্যালি। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী ছিল ভাইয়া, আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কিন্তু বের হয়ে যেত। কিন্তু অনিয়মিত আকৃতি দেখেন, এইটা হচ্ছে একটা অনিয়মিত আকৃতি। এখন আপনি এটা বলবেন কিভাবে, যে এখানে লিখবেন, আপনাকে কিন্তু কারণ লিখতে বলছিল যে মতামত লিখো, লিখবেন চিত্র অঙ্কন করতে দেখা গেল কিছু নিয়মিত ও কিছু অনিয়মিত আকৃতির জমি। তার মানে আমরা চিত্রগুলো যখন এই বক্সে তুললাম ওইখান থেকে দেখছিলাম কিছু আয়তক্ষেত্র থাকবে, কিছু ট্রাপোজিয়াম থাকবে, কিছু সামান্তরিক থাকবে, এবং আর কিছু অনিয়মিত এরকম আকৃতি থাকবে। সো এটা আমি জাস্ট লিখছি যে অনিয়মিত আকৃতির জমি। এসব ক্ষেত্রে সূত্র ব্যবহার করে, মানে এটা আমরা কীভাবে হচ্ছে সমাধান করব বা ক্ষেত্রফল নির্ণয় করব, এসব ক্ষেত্রে যেগুলো হচ্ছে নিয়মিত আকৃতি তাদের জন্য আমরা সূত্র ব্যবহার করব আর গিট ব্যবহার করব। এখন গিট ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে ওই যে ছক কাগজ দেখি না, ওই ছক কাগজের সাহায্যে করতে হয়। আর অনিয়মিত আকৃতিগুলোকে একাধিক নিয়মিত আকৃতি বিভক্ত করব। এখন দেখেন ভাইয়া এখানে হচ্ছে কথা, আমরা কিন্তু অনিয়মিত আকৃতিগুলোর পরিমাপ সরাসরি পারি না। সো এটা কিভাবে করব? এটা করার জন্য ভাইয়া আমরা এই অনিয়মিত আকৃতিটাকে প্রথমত হচ্ছে ভাইয়া নিয়মিত আকৃতিতে কনভার্ট করব। এটা করার জন্য আপনাকে দেখেন ভাইয়া এইখানে যদি আপনি একটা দাগ দেন তাহলে এইটুকু ভাইয়া দেখেন একটা আপনার কি এর মতো হয়ে গেছে, বর্গের মতো হয়ে গেছে। সো বর্গের ক্ষেত্রফল আমরা জানি। আর এইটুকু কী হয়েছে ভাইয়া, ত্রিভুজের মতো হয়ে গেছে। সো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। তাহলে বর্গ এবং ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে ফাইনালি যে ক্ষেত্রফলটা পাবো সেটা কি ভাইয়া, সেটা হচ্ছে কি অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল। তার মানে ভাইয়া আপনার যদি কোনো একটা অনিয়মিত আকৃতি দেওয়া থাকে সেটাকে আপনাকে নিয়মিত আকৃতিতে বিভক্ত করতে হবে। নিয়মিত আকৃতি কোনগুলা, যেমন যেগুলোকে আমরা সূত্রের সাহায্যে সরাসরি কী করতে পারি, ক্ষেত্রফলগুলো বের করতে পারি। যেমন হচ্ছে আয়তক্ষেত্র, বর্গ, সামান্তরিক, তারপর হচ্ছে ট্রাপোজিয়াম, ঠিক আছে। আর অনিয়মিতগুলোকে আমরা সরাসরি কী করতে পারি না, ক্ষেত্রফল বের করতে পারি না বা পরিমাপ করতে পারি না। ওটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমত ওই অনিয়মিত আকৃতিগুলোকে আমাকে নিয়মিত আকৃতিতে কনভার্ট করতে হবে। দেন সবগুলা, যেমন এখানে একটা বর্গ হয়েছে আর একটা হচ্ছে ত্রিভুজ হয়েছে, এখন বর্গের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা কী করে দেবো, যোগ করে দেবো। আশা করি বুঝতে পারছেন। সো এইখানে এটাই বলা আছে। এখন দেখি এখানে কি বলছে, ট্রাপোজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজে পরিমাপ করতে পারি। তার মানে ভাইয়া এগুলো কিন্তু আমরা সূত্রের সাহায্যে প্রমাণ করে খেলতে পারি। যেমন ট্রাপোজিয়ামের সূত্র আমরা কী জানি ভাইয়া, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের কী ভাইয়া, যোগফল সমষ্টি ইন্টু উচ্চতা। আবার রম্বস, ত্রিভুজের ক্ষেত্রফল ভাই আমরা কীভাবে বের করি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। আবার বৃত্তাকারের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি, বৃত্তাকার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ঠিক আছে।
পাই আর স্কোয়ার, পায়ের একটা নির্দিষ্ট মান আছে, সেটা হচ্ছে 3.1416। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কী করব? তার মানে ভাইয়া এই যে আমরা যে অনিয়মিত আকৃতি দেখলাম, ঠিক আছে, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কী করব, এটা কিন্তু আপনাদের আগেই বলে দিচ্ছি যে প্রথমত কী করতে হবে, আপনাকে ওই আকৃতিটাকে একটা নিয়মিত আকৃতিতে কনভার্ট করতে হবে, অ্যান্ড দেন ওই সবগুলা যতগুলা নিয়মিত আকৃতি হবে সবগুলার ক্ষেত্রফল বের করে যোগ করে দিতে হবে। এখন ভাইয়া নিয়মিত এবং অনিয়মিত আকৃতি কি, এই সম্পর্কে ডিটেলস বলবো একটু পরে, সো একটু ওয়েট করেন। এখন দেখেন, এই অভিজ্ঞতায় আলোচনায় আমরা বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমাদের আকৃতিগুলো খুব সহজে চিহ্নিত করতে পারবো এবং পরিমাপ করার পদ্ধতি শেখাবো। তো চলেন দেখি নেক্সট পৃষ্ঠায় কী বলছে। এখানে বলছে ধরো তোমার বিদ্যালয়ের, হ্যাঁ দেখা, তোমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন, তোমার একটি কাজ দিতে চাই। কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমির আকৃতি পরিমাপ সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমি মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমির একটা নকশা তৈরি করো। ধরেন আমি আমার বিদ্যালয়ের পর্যবেক্ষণ করলাম, পর্যবেক্ষণ করার পরে এখানে একটা নকশা আমি এরকম পেলাম। ধরেন আমার জমিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার জমির আকৃতি বিদ্যালয়ের। তো ভাইয়া এটা কি, এটা অবশ্যই একটা কি ভাইয়া বলেন, অনিয়মিত আকৃতি, ঠিক আছে, কারণ এটা সামান্তরিক না, আয়তক্ষেত্র না, অ্যান্ড দেন হচ্ছে এটা কি ত্রিভুজ না, বৃত্ত না, তাহলে এটা অনিয়মিত আকৃতি না। এই অনিয়মিত আকৃতিগুলো ভাই আমরা কীভাবে পরিমাপ করব সেটা আস্তে আস্তে শিখবো। তো আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যদি কোনো অনিয়মিত আকৃতি থাকে সেগুলোকে আগে নিয়মিত আকৃতিতে কনভার্ট করতে হয়, তারপরে কী করতে হয়, ওই যতগুলো নিয়মিত আকৃতি হয় সবগুলা যোগ করলে আমরা অনিয়মিত আকৃতির কী পাই, ক্ষেত্রফলটা পাই। সো আমরা এখন নিয়মিত আকৃতি কি, অনিয়মিত আকৃতি কি, এইটা সম্পর্কে ডিটেলস জানবো। তো দেখেন এখানে একটা একক কাজ দিছে। সো জমির নকশাটা আপনারা আপনাদের মধ্যে করে নেবেন। বেসিক্যালি এখানে আপনাদের শেখানো হচ্ছে যে অনিয়মিত আকৃতি বেসিক্যালি কি। দেখেন এখানে একটা একক কাজ দিছে, প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে। তার মানে এখানে একটা বক্স দেওয়া আছে ভাইয়া, এই বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে। প্রদত্ত আকৃতিগুলো প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কী ধরনের মিল দেখতে পাও বা সমজাতি একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলো শনাক্ত করো। তার মানে ভাইয়া এইখানে যে হচ্ছে আপনার এই আকৃতিগুলো দেওয়া আছে, এই আকৃতিগুলোর মধ্যে সমজাতীয় কোণগুলা বা সমকোণীয় কোণগুলা, সমবাহু কোণগুলা, এগুলো আমাদের আইডেন্টিফাই করতে বলছে। তো ভাইয়া একটু ফার্স্ট অফ অল আপনি চিন্তা করেন, ক নাম্বারে যে চিত্রটা বা আকৃতিটা দেওয়া আছে, এই আকৃতিতে ভাইয়া দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাহু দেওয়া আছে এবং প্রত্যেকটা বাহু কিন্তু সমান। ভাইয়া একটু ভালো করে বুঝছেন কথাগুলো, পাঁচটা আকৃতি দেওয়া আছে, সরি পাঁচটা বাহু দেওয়া আছে, এই পাঁচটা বাহুই কিন্তু সমান এবং এই বাহুর মধ্যে এই যেগুলো হচ্ছে কোণ, এই পাঁচটা কোণই সমান। তাহলে ভাই দেখেন পাঁচটা বাহু সমান, পাঁচটা কোণও সমান। তাহলে এইটা আমরা কি বলতে পারি ভাইয়া, এটা আমরা বলতে পারি না যে এটা হচ্ছে আপনার আকৃতিটি পাঁচটি বাহু এবং পাঁচটি কোণ সমান হওয়ায় এটি একটি সুষম পঞ্চভুজ। পঞ্চভুজ কেন বললাম ভাইয়া, কারণ পাঁচটা বাহু আছে। আর সুষম কেন বললাম, কারণ বাহু আর কোণগুলো পরস্পর সমান। তাহলে ভাইয়া এটা আপনার এইভাবে লিখবেন যে আকৃতিটির পাঁচটি বাহু এবং পাঁচটি কোণ সমান হওয়ায় এটি সুষম পঞ্চভুজ। পঞ্চভুজ কেন ভাইয়া, পাঁচটা বাহু এই জন্য পঞ্চভুজ। আর সুষম কেন বললাম, যেহেতু কোণগুলা সমান এই জন্য হচ্ছে সুষম। যদি কোণগুলা সমান না থাকতো তাহলে আমরা জাস্ট শুধু পাঁচটি বাহু আসি বিদায় এই জন্য এটাকে পঞ্চভুজ বলতাম, ঠিক আছে, যেহেতু কোণ সমান এই জন্য সুষম পঞ্চভুজ বলছি। বুঝতে পারছেন তো আশা করি। অ্যান্ড নেক্সট দেখি কী বলছে, খ নাম্বারে দেখেন তিনটা বাহু সমান, এটা একটা ত্রিভুজ, তিনটা বাহু পরস্পর সমান এবং এই তিনটা কোণও সমান। তার মানে ভাইয়া তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। তাহলে এটাকে আমরা কী বলতে পারি, আকৃতিটির তিনটি বাহু ও তিনটি কোণ সমান হয় এটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজ কি ভাইয়া, যার তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। আশা করি বুঝতে পারছেন। ঘ নাম্বারে দেখেন এখানে 1 2 3 4 5 পাঁচটা বাহু দেওয়া আছে এবং বাহুগুলো কিন্তু কি না ভাই, সমান না, কোণগুলোও কি ভাইয়া সমান না। তাহলে এটা আমরা কি বলতে পারি, আকৃতির পাঁচটি বাহু অসমান এবং পাঁচটি কোণও অসমান, সুতরাং এর একটি পঞ্চভুজ কিন্তু সুষম নয়। তাহলে দেখেন ভাই এটা আমি লিখে রাখছি, দেখেন এই ঘ নাম্বারে ভাইয়া 1 2 3 4 5 ফার্স্ট অফ অল আপনি হচ্ছে আইডেন্টিফাই করেন পাঁচটা বাহু আছে, এই বাহুগুলো কি পরস্পর সমান ভাইয়া, এই বাহুটা সমান, কিন্তু এই বাহুর সাথে এই বাহু সমান নাই, এই বাহুর সাথে এই বাহু সমান নাই, তাহলে তো বাহুগুলো ভাইয়া সমান না। যদি সমান না হয় এই জন্য আমরা লিখছি আকৃতিটির পাঁচটি বাহু অসমান এবং পাঁচটি কোণ ও অসমান হওয়ায় এটি একটি পঞ্চভুজ। যেহেতু পাঁচটা বাহু আছে এই জন্য পঞ্চভুজ কিন্তু সুষম নয়। সুষম কেন নয়, যদি কোণগুলো সমান থাকতো, বাহুগুলো সমান থাকতো, দেন আমরা সুষম বলতে পারতাম। যেহেতু কোনোটাই সুষম নয় এই জন্য শুধু পঞ্চভুজ।
আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড নেক্সট দেখেন, এটা হচ্ছে ঘ নাম্বার। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র ভাইয়া, বিপরীত বাহুগুলো পরস্পর কি ভাইয়া সমান, এই বাহুর সাথে এই বাহুর বিপরীত বাহু কোনটা, এটা সমান, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা সমান। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আকৃতিটির বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ হয়, এটি একটি আয়তক্ষেত্র। তাহলে ভাইয়া এই যে এই কোণটাও এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ, এই সমকোণটাও এক সমকোণ। সো আমরা এটাকে আয়তক্ষেত্র বলতে পারি। তো আমি যখন হয়েছে ভাইয়া দেই, আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে বা স্পষ্ট করে তুলে নেবেন লাইনগুলো, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনাদের লাগবে বেসিক্যালি। তারপর দেখেন ওমর নাম্বারটা একটা দেখেন কি আকৃতির, এটা আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্র, এবং এটাকে আমরা একটা এল আকৃতির বলতে পারি, ঠিক আছে। কারণ দেখেন আমরা যদি এই প্রথম টুক নিয়ে চিন্তা করি, তাহলে এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা সমান, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা সমান, আবার এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা সমান, আবার এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা, দুইটাই সমান। সো এটা একটা দুইটা আয়তক্ষেত্র আছে এখানে, আমরা সরাসরি এল আকৃতি বলতে পারি। তো ভাই এটা আমরা কীভাবে বলবো, ওমর নাম্বারটা হচ্ছে আকৃতিটি এল আকৃতির যাকে দুইটি আয়তক্ষেত্র সমষ্টি হবে। তার মানে এই মাত্রই কিন্তু বললাম দুইটা আয়তক্ষেত্র সমষ্টি কিন্তু হবে ভাইয়া, এবং কি আকৃতির এল আকৃতির। চ নাম্বারটা ভাইয়া দেখেন কয়টা বাহু আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা বাহু আছে, এবং কোণগুলা প্রত্যেকটা ভাইয়া সমান। এই জন্য আমরা কি বলবো, আকৃতিটির 6টি বাহু এবং 6টি কোণ সমান, তাই এটি সুষম সরবুজ কেন ভাইয়া, কারণ 6টা বাহু আছে। আর সুষম কেন ভাইয়া, কোণ এবং বাহুগুলা পরস্পর সমান, তাই এই যে আকৃতিটির 6টি সমান বাহু আছে এবং 6টি সমান কোণ আছে, তাই এটি সুষম সরবুজ। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। তারপর 6 নাম্বার দেখেন ভাইয়া, এখানে কয়টা বাহু আছে ভাইয়া, আপনি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করেন কয়টা বাহু আছে। এখানে 1টা 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা, 6টা বাহু আছে, কিন্তু কোণগুলা এবং বাহুগুলা সমান নয় ভাইয়া। তাহলে আমরা কি বলতে পারি, শুধু এটাকে সরবুজ বলতে পারি। তাহলে ভাই কীভাবে লিখবেন, আকৃতির 6টি অসমান বাহু এবং 6টি অসমান কোণ, তাই এটি সরবুজ কিন্তু সুষম নয়। যদি সুষম হইতো তাহলে কি ভাইয়া, বাহু কোণগুলা সমান হইতো। আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড নেক্সট ঝ নাম্বারটা দেখেন ভাইয়া, এখানে এটাকে আমরা বর্গ বলতে পারি। দেখেন এই 4টা বাহু পরস্পর কি সমান এবং কোণগুলাও সমান, তাহলে ভাই এটা হচ্ছে একটা বর্গ অথবা রম্বসও বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, আকৃতির 4টি বাহু সমান এবং কোণগুলোও সমকোণ। সো এটা একটা কি, এটা হচ্ছে একটা বর্গ, লিখতে ভুলে গেছি, সুতরাং এটি হচ্ছে একটি বর্গ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এখন দেখেন তাহলে ফার্স্ট অফ অল আপনি ভাইয়া এগুলো আইডেন্টিফাই করছেন। এখন এখানে আপনাকে বলছে যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ লেখো। এখন আমরা দেখবো ভাইয়া কোন আকৃতিগুলো সমজাতীয় এবং এই কারণগুলো লিখবো। দেখেন ভাইয়া 1 নম্বরে একটু ভালো করে দেখেন, ক ও ঘ, তার মানে ভাইয়া এই যে এইটা এবং এইটা, হ্যাঁ এটা হচ্ছে এই বাহুগুলো কি সমজাতীয়, কারণ এরা হচ্ছে পঞ্চভুজ। দেখেন ভাইয়া ক নাম্বারে 5টা বাহু আছে, ঘ নাম্বারেও 5টা বাহু আছে, তার মানে কি এরা দুইটা পরস্পর সমজাতীয় না, এরও 5টা বাহু এরও 5টা বাহু। আমাদের কারণ চাইছিল, কারণটা কি ভাইয়া, আমরা জাস্ট লিখবো ক ও ঘ বাহু সমজাতীয়। হ্যাঁ এখানে একটু লেখা উচিত ছিল, কারণ এরা পঞ্চভুজ, ক্লিয়ার। আচ্ছা, তারপর নেক্সট দেখেন ঘ আর ঝ নাম্বার, তারপর এই ঘ নাম্বার আর এই ঝ নাম্বার, দেখেন এরা কিন্তু ভাইয়া সমজাতীয়, এদের বাহুগুলো সমজাতীয় না। এই যে একটা বাহু 2টা 3টা 4টা, এটাও 1টা 2টা 3টা 4টা, 4টা বাহু না, এবং এদের কোণগুলো সমকোণ ছিল, এর কোণগুলো সমকোণ। তার মানে ভাইয়া 2 নাম্বার কি লিখবো, ঘ এবং জ বাহু সমজাতীয় ছিল, এখানে হবে কারণ এরা চতুর্ভুজ না ভাইয়া, 4টা বাহু আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 3 নম্বরে চ এবং স, এরা সমজাতীয় বাহু। দেখেন ভাইয়া এই চ এবং স সমজাতীয় বাহু কেন ভাইয়া, কারণ এরও 6টা বাহু আছে, এরও 6টা বাহু আছে। সো আমরা লিখবো ভাই চ এবং স বাহু সমজাতীয় ছিল, কারণ এরা সরবুজ। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। এখন আপনাদের তো এই ছকটা হচ্ছে পূরণ হয়ে গেল। এখন নেক্সট দেখি ভাই কি বলছে। তো ভাইয়া দেখেন আমি কিন্তু ডিটেলস বোঝাচ্ছি, সো একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে হচ্ছে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। আর যারা ভাইয়া নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। দেখেন ভাইয়া নেক্সট কী বলছে, একক কাজটির ক্ষেত্রে দেখেন যে আকৃতিগুলো ভাই এখানে ভালো করে বুঝতে হবে, যে আকৃতিগুলোর বাহু এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো হলো, দেখেন ভাইয়া এইখানে কোন বাহুগুলা এবং কোণগুলো পরস্পর সমান ছিল, আপনি বলবেন ক নাম্বার, আপনি বলবেন খ নাম্বার, কেন এর বাহুগুলাও সমান এবং কোণগুলাও সমান, এর বাহুগুলাও সমান কোণগুলাও সমান। চ নাম্বারে এর বাহুগুলাও সমান কোণগুলাও সমান, ঝ নাম্বারে এর বাহুগুলাই সমান কোণগুলাও সমান। তাহলে ভাইয়া এইখানে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে আকৃতির, ভাইয়া আমি রিপিট করতেছি, যে আকৃতির কোণ এবং বাহুগুলো পরস্পর সমান তারা হচ্ছে নিয়মিত আকৃতি।
ক্লিয়ার? তাহলে ভাই এই যে আকৃতিগুলোর বাহু ও কোণগুলো পরস্পর সমান সেগুলো হলো ক খ চ ঝ, যা নিয়মিত আকৃতি। এটা কিন্তু আপনাদের লিখতে হবে। তাহলে ভাইয়া নিয়মিত আকৃতি বুঝতে পারছেন তো? দেখেন এইখানে ভাইয়া 5টা বাহু ছিল এবং 5টা কোণ ছিল, 5টা বাহু এবং কোণ সবগুলাই সমান ছিল, সো এটা একটা নিয়মিত আকৃতি। আর ভাইয়া যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো হচ্ছে অনিয়মিত আকৃতি, যেমন ঘ ঘ। এই ভাইয়া ঘ দেখেন এখানে বাহুগুলো কি পরস্পর সমান ছিল? এই বাহুটা যতটুকু এই বাহুটা কিন্তু ততটুকু ছিল না, এবং কোণগুলো পরস্পর সমান ছিল না। তাহলে ভাইয়া অনিয়মিত আকৃতি কোনগুলা? অনিয়মিত আকৃতি হচ্ছে যে বাহুগুলোর বাহু এবং কোণগুলো সমান না, তারা হচ্ছে অনিয়মিত আকৃতি। আর যাদের বাহু এবং কোণগুলো সমান তারা হচ্ছে ভাইয়া নিয়মিত আকৃতি। আশা করি বুঝতে পারছেন। আর যা লিখে দিছি সুন্দর করে আপনারা তুলে রাখবেন। এখন দেখেন, যখন এই বক্সটা আমাদেরকে ইম্পর্টেন্ট, এটা আমাদের দেখতেই হবে। যখন কোনো আকৃতির বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হয় তাকে আমরা নিয়মিত আকৃতি অর্থাৎ রেগুলার শেপ বলি। ঠিক আছে ভাইয়া? তো নিয়মিত আকৃতি কাকে বলে অবশ্যই পারবেন। আর অনিয়মিত আকৃতি কাকে বলে ভাইয়া? যে আকৃতিগুলার বাহুগুলো এবং কোণগুলো সমান না তাকে ইরেগুলার শেপ অর্থাৎ অনিয়মিত আকৃতি বলা হয়। আশা করি ভাইয়া বুঝতে পারছেন। সো 96 পর্যন্ত শেষ করলাম, এখন আমরা 97 পেজে যাব। দেখেন ভাইয়া 97 পেজটা কি বলছে? নিয়মিত এবং অনিয়মিত আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করার কাজটি পরিমাপ প্রক্রিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। তার মানে ভাইয়া আমরা যখন কোনো কিছু সুষ্ঠুভাবে পরিমাপ করতে যাইব বা পরিমাপ করতে চাইবো, তখন কিন্তু ভাইয়া আমাদের নিয়মিত এবং অনিয়মিত আকৃতিগুলো সম্পর্কে পরিমাপ করাটা জানতে হবে। ঠিক আছে? এখন চিন্তা করে দেখো তোমাদের বিদ্যালয়ের জমির নকশাটি কি নিয়মিত নাকি অনিয়মিত আকৃতি ছিল? তাহলে ভাইয়া দেখেন, আমি যে এখানে একটা জমির নকশা আঁকাইছিলাম, ধরেন এটা কি নিয়মিত আকৃতি? ভাইয়া এটা নিয়মিত আকৃতি না, এটা হচ্ছে অনিয়মিত আকৃতি। কেন ভাইয়া? দেখেন এইখানে এই একটা বাহু, এই একটা বাহু, এটা এটা এটা, হ্যাঁ কোনো বাহুই সমান না, ইভেন কোনগুলো সমান না। সো এটা একটা কী ভাগ আকৃতি ভাইয়া? অনিয়মিত আকৃতি। আর অনিয়মিত আকৃতি কীভাবে পরিমাপ করতে হয় আপনাদের আমি আগেই বলে দিছি। এই পুরো অনিয়মিত আকৃতিকে আগে কী করতে হবে? নিয়মিত আকৃতি বিভক্ত করতে হবে। যেমন আমি যদি এই দিকে একটা টান দেই, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। আবার এখানে একটা আয়তক্ষেত্র, ওইটার ক্ষেত্রফল বের করে যোগ করে দেবো। তারপর দেখি ভাই কী বলছে? অনিয়মিত জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজ বিভিন্ন ধারণা প্রয়োগ করে পরিমাপ করা অসম্ভব। তার মানে ভাইয়া যেগুলো অনিয়মিত আকৃতি ওগুলোতে আমরা ত্রিভুজ চতুর্ভুজ এর বিভিন্ন ধারণা প্রয়োগ করে কী করবো? করবো। আচ্ছা, ইতিমধ্যে তোমরা ট্রাপুজিয়ামের পরিমাপ ক্ষেত্রে কাজটি করেছো। আমরা কিন্তু ট্রাপুজিয়ামের ক্ষেত্রফলের বা পরিমাপের পদ্ধতি শিখে এসেছি, যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি এবং ইন্টু উচ্চতা। অভিজ্ঞতায় এই অংশে তোমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এই ধারণাগুলো প্রয়োগ করে বিদ্যালয়ে জমি নকশা পূর্ণ করতে পারবে বা পরিমাপ করতে পারবে। এখন আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে ডিটেলস জানবো, এবং ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে জানলে আমরা কী করতে পারবো ভাইয়া? হচ্ছে জমির আকৃতিটা পরিমাপ করতে পারবো। তাহলে ভাই দেখেন, প্রথমে এসো যাচাই করে ত্রিভুজ সম্পর্কিত কোন ধারণাগুলো তোমার ইতিমধ্যে শিখেছো। ভাইয়া আমরা ত্রিভুজ সম্পর্কে যে ধারণাগুলো ক্লাস 7, 6 শিখে আসছি ওগুলো একটু দেখি। এইখানে বলছে যে এই ত্রিভুজের মধ্যে কোনগুলো সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ আছে, একটু বিস্তারিত আলোচনা করো। এখানে আমাদের কিছু কুইজ দিছে, এই কুইজগুলো অ্যান্সার করতে পারলে আমরা বুঝতে পারবো। আগে ভাইয়া ত্রিভুজ সম্পর্কে আমরা জানি, এই এবি বাহুটা এটা হচ্ছে ভূমি, আর এই ভূমি বরাবর যে উপর দিকে যে রেখাটা রয়েছে সেটা হচ্ছে লম্ব, তাহলে এসি বাহুটা লম্ব। আর ভূমি লম্বের সাথে যে রেখাটা থাকে বা বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি বিপরীত যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভাইয়া অতিভুজ, আপনি যেভাবে মনে রাখেন। এখন দেখেন সমকোণী ত্রিভুজের একটি কোণ, ভাইয়া সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় 90 ডিগ্রি থাকে, এটা মনে রাখতে হবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি অথবা এক সমকোণ। সো ভাইয়া এই যেটা আমি লিখে রাখছি, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের নাম। ভাইয়া এই সমকোণ, এটা সমকোণ, এটা সংলগ্ন বাহুদ্বয়ের নাম কি ভাইয়া? দেখেন তো এই বাহুদ্বয়ের নাম কি? ভূমি এবং উচ্চতা না? সবসময় মনে রাখবেন সমকোণ যেখানে থাকে ওইখানে যে বাহুটা থাকে বা যে দুটো বাহু থাকে সেটা হচ্ছে ভূমি আর একটা উচ্চতা। তাহলে ভাই যে ভূমি এবং উচ্চতা, ঠিক আছে? আপনি উচ্চতাকে লম্ব বলতে পারেন। ভূ সমান্তরাল যে বাহুটি থাকবে বা এই ভূমি বরাবর বা ভূ সমান্তরাল যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলি? ভূমি বলি না? সো ভূমি। সমকোণী বিপরীত বাহুটি বা সমকোণের বিপরীত বাহুটা, ভাইয়া এটা যদি সমকোণ হয় ভাইয়া, তাহলে দেখেন এটা বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে ঠিক ভাইয়া অতিভুজ। ওকে, আচ্ছা এই অতিভুজ লিখে রাখছি। চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে বাম পাশে বক্সে লেখো। ভাইয়া চিত্র থেকে সমকোণ কোনটা? এই কোণটা না? আমরা সরাসরি চাইলে এটাকে এ কোণ লিখতে পারি, অথবা লিখতে পারি ভাইয়া এই বি এ সি কোণ। আপনার যে কোণটা বেশি কোণটা মাঝখানে রাখতে হবে, অথবা আমরা যদি সি এ বি কোণ লিখি, কোণ সি এ বি, তাও কিন্তু কোনো প্রবলেম নেই। অর্থাৎ যেটা কোণ সেটা মাঝখানে রাখতে হবে, আর আপনি যদি কোণ চিহ্ন সরাসরি লেখেন তাও কোনো প্রবলেম নেই। সো আমি ভাই এখানে বি এ সি লিখছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুজের ক্ষেত্রফল,
এটা ভাই একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সম্পর্কে ভাই আমরা জানি হচ্ছে হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা। এই যে হাফ ভাইয়া, ভূমি হচ্ছে কত সি ইন্টু সি, উচ্চতা হচ্ছে কত ভাইয়া, উচ্চতা হচ্ছে বি, তাহলে এটা হচ্ছে সূত্র। আশা করি বুঝতে পারছেন। এসো তাহলে সমকোণী ত্রিভুজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে বের করি। তাহলে ভাইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, আর পরবর্তী ভিডিওতে ভাই আমরা একক কাজ থেকে শুরু করব। তো যারা আমার চ্যানেলে নতুন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে পুরাতন আগে থেকে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই পাশে থাকবেন। সো পরবর্তী ভিডিও আমরা হচ্ছে এই 97 পৃষ্ঠা এই একক কাজ থেকে শুরু করব। সো আজকের মধ্যে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।